আজকে ক্লাস 6 এর ইংলিশের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে ইউনিট 11 মিটিং অ্যান্ড ওভারসিজ ফ্রেন্ড এর তৃতীয় অংশের ক্লাস নেওয়া হবে। অর্থাৎ এর আগে আমরা ইউনিট 11 মিটিং অ্যান্ড ওভারসিজ ফ্রেন্ড এর দুটি ক্লাস নিয়েছিলাম, যেখানে আমরা 11.1, 11.2, 3 এবং 4 এর ক্লাস নিয়েছিলাম। আজকে যেটুকু বাকি রয়েছে সেটুকুর ক্লাস দেওয়া হবে। তোমরা যারা এখনও ক্লাস দুটো করোনি তারা ডেসক্রিপশন বক্স থেকে করে নিতে পারো, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের পুরো ইংলিশ বইটি আমার এই চ্যানেল থেকে কভার হয়ে যাচ্ছে। তো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করে দিই। এর আগের দুটি ক্লাসে 11.4 পর্যন্ত হয়ে গিয়েছিল, তো আজকে আমরা 11.5 থেকে শুরু করব। তো 11.5-এ আমাদেরকে যেটা করতে বলা হয়েছে, দেখো, নাও ইন পেয়ার্স গ্রুপস আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। জোড়া এবং দলবদ্ধভাবে প্রশ্ন করতে বলা হয়েছে এবং নিচে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলো উত্তর দিতে বলা হয়েছে। সেগুলো তোমার বন্ধুর সাথে জিজ্ঞাসা করতে বলা হয়েছে এবং উত্তর দিতে বলা হয়েছে। তো এখানে কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে করতে বলা হয়েছে। তো আমি তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দেবো, তার আগে আমরা প্রশ্নগুলো একবার পড়ে নিই। এ নাম্বার প্রশ্নটি হচ্ছে, হু আর লিওনার্দ অ্যান্ড ডালিয়া? লিওনার্দ এবং ডালিয়া কে? হোয়াট ইন্টারেস্টিং থিং ডিড লিওনার্দ ফাইন্ড ইন অ্যাড্রেসিং পিপল? মানুষকে সম্বোধন করতে লিওনার্দ কি ভিন্ন বা কি মজাদার কিছু খুঁজে পেয়েছে? এর আগে আমরা যখন লিওনার্দ এবং ডালিয়ার যে কনভারসেশনটি ছিল সেটা যখন পড়েছি, তখন আমরা দেখেছি যে লিওনার্দ কানাডায় বাস করতো এবং সে তার দেশে যেভাবে মানুষকে সম্বোধন করা হয় এবং বাংলাদেশে মানুষকে যেভাবে সম্বোধন করা হয় সেটা সম্পূর্ণ ভিন্ন। সেটাই যে কি ভিন্ন খুঁজে পেয়েছে লিওনার্দ, সেটাই আমাদের কাছ থেকে জানতে চেয়েছে এবং আমাদেরকে সেটা লিখতে হবে। এরপর সি নাম্বার যে প্রশ্নটি, সেটা হচ্ছে, ইন কানাডা হাউ ডু দে কল দেয়ার টিচার্স? কানাডায় তারা কীভাবে তাদের শিক্ষকদের ডাকে? এরপর ডি নাম্বার প্রশ্নটি হচ্ছে, হাউ ডু মুসলিমস অ্যান্ড হিন্দুস গ্রিট ইচ আদার ইন আওয়ার কান্ট্রি? আমাদের দেশে মুসলিম এবং হিন্দুরা কীভাবে একে অপরকে শুভেচ্ছা জানায়? এরপর ই নাম্বার প্রশ্নটি হচ্ছে, হাউ ডু দ্য পিপল অফ কানাডা সে নো টু আদার্স? কানাডার পিপলরা কীভাবে না অন্যদের বলে? তো এখন আমরা উত্তরগুলো জানব। তো আমাদের প্রথম প্রশ্নটি ছিল, হু আর লিওনার্দ অ্যান্ড ডালিয়া? লিওনার্দ এবং ডালিয়া কে? আমরা এর আগের ক্লাসে কনভারসেশন থেকে জানতে পেরেছিলাম লিওনার্দ এবং ডালিয়া হচ্ছে একজন স্টুডেন্ট এবং তারা উভয়ই একই শ্রেণীতে পড়ে, অর্থাৎ ক্লাস 6-এ পড়ে। তো লিওনার্দ অ্যান্ড ডালিয়া আর স্টুডেন্টস বোথ রিড ইন ক্লাস 6। লিওনার্দ এবং ডালিয়া হচ্ছে স্টুডেন্ট, তারা উভয়ই ক্লাস 6-এ পড়ে। তো বি নাম্বার প্রশ্নটি হচ্ছে, হোয়াট ইন্টারেস্টিং ডিড লিওনার্দ ফাইন্ড ইন অ্যাড্রেসিং পিপল? মানুষকে সম্বোধন করার ক্ষেত্রে লিওনার্দ কী কী ভিন্ন জিনিস খুঁজে পেয়েছে? তো এর উত্তরটা হচ্ছে এরকম, লিওনার্দ ফাউন্ড ইট ইন্টারেস্টিং দ্য ওয়ে ডালিয়া অ্যাড্রেস দ্য পিপল শি মিট। ডালিয়ার সাথে যে মানুষগুলো দেখা হয়, ডালিয়া যেভাবে তাদেরকে সম্বোধন করে, সেটাতে লিওনার্দ তাদের দেশের থেকে ভিন্নতা খুঁজে পেয়েছে। এরপর সি নাম্বার উত্তর প্রশ্নটি হচ্ছে, ইন কানাডা হাউ ডু দে কল দেয়ার টিচার্স? কানাডায় কিভাবে শিক্ষকদের ডাকে? তো আমরা পূর্বের ক্লাসে জেনেছিলাম কানাডার লোকজন কিভাবে তাদের শিক্ষকদের ডাকে। তোমরা যারা ক্লাসটি করোনি তারা এখনই ডেসক্রিপশন বক্সে ক্লাসটি করে নিতে পারো। তো উত্তরটা হচ্ছে, দেখো, ইন কানাডায় পিপল কল দেয়ার টিচার্স বাই দেয়ার নেমস। তাদের নাম ধরে ডাকে। কানাডায় তাদের টিচারদের নাম ধরে ডাকে। ডি নাম্বার প্রশ্নটি হচ্ছে, হাউ ডু মুসলিমস অ্যান্ড হিন্দুস গ্রিট ইচ আদার ইন আওয়ার কান্ট্রি? আমাদের দেশে মুসলিম এবং হিন্দুরা কিভাবে একে অপরকে শুভেচ্ছা জানায়? তো উত্তরটা হচ্ছে, মুসলিমস গ্রিট ইচ আদার বাই সেইং আসসালামু আলাইকুম। মুসলিমরা সাধারণত সালাম দিয়ে শুভেচ্ছা জানায়। অ্যান্ড হিন্দুস গ্রিট ইচ আদার বাই সেইং আদাব, এবং হিন্দুরা আদাব দিয়ে শুভেচ্ছা জানায়। তো এই নাম্বার প্রশ্নটি হচ্ছে, হাউ ডু দ্য পিপল অফ কানাডা সে নো টু আদার্স? কানাডার পিপলরা কিভাবে নো বলে বা না সরাসরি প্রত্যাখ্যান করে কিভাবে? আমরা দেখেছি কনভারসেশনটি থেকে কানাডার মানুষেরা সরাসরি কাউকে না বলে না এবং তারা ক্ষমা চায় এবং তার কী কারণে তারা সেটাকে প্রত্যাখ্যান করলো সেই কারণটা জানায়। তো উত্তরটা হবে, কানাডাস পিপল ডু নট সে নো ডিরেক্টলি। কানাডার মানুষ নো ডিরেক্টলি বলে না, সরাসরি না বলে না। ইনস্টিড দে ইউজ ওয়ার্ড সাজ আস অ্যাপোলজি, সরি। তার পরিবর্তে তারা ক্ষমা প্রার্থনা বা সরি সূচক যে শব্দগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে।
এখন আমরা 11.6 এ যেগুলো রয়েছে সেটা আমরা দেখব। রিড দ্য কনভারসেশন অ্যাগেইন। 11.6 এ আমাদেরকে যে 11.3-তে যে কনভারসেশনটি ছিল সেটা আমাদেরকে আবার পড়তে বলা হয়েছে। অ্যান্ড ইন পেয়ার্স গ্রুপস রাইট ইন দ্য কালচারাল ডিফারেন্সেস ইন দ্য কমিউনিকেশন ইউ হ্যাভ ফাউন্ড বিটুইন বাংলাদেশ অ্যান্ড কানাডা। বাংলাদেশে এবং কানাডার ক্ষেত্রে যে যে সাংস্কৃতিক পার্থক্যগুলো রয়েছে সেগুলো আমাদেরকে লিখতে হবে। নিচের যে একটা টেবিল রয়েছে সেই টেবিলের আমাদেরকে লিখতে হবে। তো বাংলাদেশি কালচার এখানে দেওয়া রয়েছে এবং ফরেন বা কানাডিয়ান কালচার, তো কোন কোন ক্ষেত্রে বাংলাদেশি কালচারে কি কি বলা হয় এবং ফরেন কালচার বা কানাডিয়ান কালচারে কি কি বলা হয় সেটা আমাদেরকে লিখতে হবে। তো অ্যাড্রেসিং এল্ডার্স, বড়দেরকে সম্বোধন করার ক্ষেত্রে বাংলাদেশি কালচারে আমরা সাধারণত বলি আঙ্কেল, আন্টি, সিস্টার, ব্রাদার বা চাচা চাচি, ভাই বোন, এভাবেই কিন্তু আমরা সম্বোধন করি। কিন্তু ফরেন কালচারে বা কানাডিয়ান কালচারে বাই হিজ ফার্স্ট নেম। ফরেন কালচারে বা কানাডিয়ান কালচারে তাদের নামের যে প্রথম অক্ষরটি রয়েছে সেটা সেই অনুযায়ী কিন্তু ডাকা হয়। এরপর অ্যাড্রেসিং স্ট্রেঞ্জার বা অচেনা ব্যক্তিকে বাংলাদেশি কালচারে ডাকা হয় ব্রাদার, সিস্টার, ভাই ইত্যাদি বলে কিন্তু আমরা অচেনা ব্যক্তিকে সম্বোধন করি। আর ফরেন কালচারেও কিন্তু আমরা হ্যালো বা তাদের লাস্ট যে নামটা রয়েছে সেটা ধরে আমরা সম্বোধন করি। তো এরপর অ্যাড্রেসিং টিচার্স এর ক্ষেত্রে বাংলাদেশি কালচারে যেটা করা হয়, বাংলাদেশি কালচারে সাধারণত স্যার বা ম্যাম এই বলেই কিন্তু টিচারদের সম্বোধন করা হয়। এবং ফরেন কালচারে বাই দেয়ার লাস্ট নেম, টিচারদের শেষের যে নামটি রয়েছে সেটা ধরেই ডাকা হয় এবং তাদেরকে সেটা বলেই কিন্তু কল করা হয়। এরপর গ্রিটিং টিচারদের শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে বাংলাদেশি কালচারে তাদেরকে সালাম জানানো হয় এবং যে ফরেন বা কানাডিয়ান যে কালচার রয়েছে সেখানে কিন্তু হ্যালো বা গুড মর্নিং ইত্যাদি বলা হয়, গুড ইভিনিং এই ধরনের যে এক্সপ্রেশনগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা হয়। এরপর গ্রিটিং ইল্ডার্সদেরও প্রথমে আমরা যেভাবে গ্রিটিং করি সেটা হচ্ছে সালাম। বাংলাদেশি কালচারে সালাম বা হ্যালো জানাই এবং ফরেন কালচারে হ্যালো, গুড মর্নিং, গুড ইভিনিং এই ধরনের যে এক্সপ্রেশনগুলো রয়েছে সেগুলো আমরা ব্যবহার করি। এরপর গ্রিটিং স্ট্রেঞ্জার, এখানে পূর্বের যেটা রয়েছে সেটাই হবে সালাম বা হ্যালো এবং গুড মর্নিং, হ্যালো এই ধরনের এক্সপ্রেশনগুলো কানাডিয়ান কালচারে ব্যবহার করা হয়। এরপর গ্রিটিং ফ্রেন্ডস বা ইয়ঙ্গার্স, বন্ধুদের বা আমাদের বয়সে যারা ছোট তাদেরকে আমরা যেভাবে সম্বোধন করি সেটা হচ্ছে হাই বা হে, এইভাবে আমরা তাদেরকে সম্বোধন করি এবং হাই বা হে এইটা কিন্তু ফরেন কালচার বা কানাডিয়ান কালচারেও এইভাবেই সম্বোধন বা গ্রিটিং করা হয়। এরপর রিফিউজিং সামথিং অন সামন, কাউকে প্রত্যাখ্যান করার ক্ষেত্রে বাংলাদেশি কালচারে সরাসরি নো বলা হয় বা সরি বলে তাদেরকে প্রত্যাখ্যান করা হয় এবং ফরেন কালচারে অ্যাপোলজি, সরি ইত্যাদি যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যবহার করা হয়। তো তোমরা ক্লাসটি বুঝতে পারতেছো কি না সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দাও এবং পড়ার গতি ঠিক আছে কি না সেটাও কমেন্টে জানিয়ে দাও। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও। তো 11.6টি আমাদেরকে হয়ে গেল। এখন আমরা 11.7-এ যেগুলো রয়েছে সেটা আমরা দেখব এবং উত্তর করার চেষ্টা করব। তো এখন আমরা 11.7 দেখব। এখানে কি বলা হয়েছে, নাও রিড দ্য ফলোয়িং কনভারসেশন ইন পেয়ার গ্রুপস। নিচে কনভারসেশন দেওয়া রয়েছে, সেই কনভারসেশনটি আমাদেরকে জোড়া এবং দলবদ্ধভাবে পড়তে বলা হয়েছে। অ্যান্ড কমপ্লিট উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস এক্সপ্রেশনস, এবং সেগুলো সঠিক শব্দ এবং ভঙ্গি দিয়ে এক্সপ্রেশন দিয়ে আমাদেরকে পূরণ করতে বলা হয়েছে। অর্থাৎ আমাদেরকে একটি কনভারসেশন দেওয়া রয়েছে এবং কনভারসেশনে কিছু জায়গায় গ্যাপ বা ড্যাশ চিহ্ন দিয়ে আমাদেরকে সেগুলো পূরণ করতে বলা হয়েছে এবং সেই কনভারসেশন অনুযায়ী, কনভারসেশনের টাইটেল অনুযায়ী আমাদেরকে কিন্তু সেই কনভারসেশনটি পূরণ করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস বা এক্সপ্রেশন দিয়ে। তো স্টোরি সেটিং হচ্ছে অমর 21 বুক ফেয়ার, অমর 21 বইমেলায় আমাদেরকে এই যে কনভারসেশনটি যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু কনভারসেশনটি হবে। তো কে কে সেই কনভারসেশনে রয়েছে, কি বিষয় নিয়ে সেই কনভারসেশন বা কথোপকথনটি, সেটা এখন আমরা জানবো। অন আ ব্রিজি স্প্রিং আফটারনুন, একটা ঝড়ঝড়ে স্প্রিং বা বসন্তের বিকেল, একটা ঝড়ঝড়ে বসন্তের বিকেল, ব্রিজি মানে ঝড়ঝড়ে, স্প্রিং মানে বসন্তকাল, আফটারনুন অর্থ হচ্ছে বিকাল। রাকিব বাংলাদেশি বয় এজড 13, একটা বাংলাদেশি ছেলে হচ্ছে রাকিব যার বয়স হচ্ছে 13 বা 13,
মিটস স্কট, যার সাথে সাক্ষাৎ হয়েছে স্কটের। স্কটটাকে সেটা এখন আমরা দেখব। এ ব্রিটিশ বয় অফ দ্য সেম এজ, একটা ব্রিটিশ বয় যার বয়সও কিন্তু সেম, অর্থাৎ একই বয়স, অর্থাৎ 13 বয়স বা 13 ইন দ্য বুক ফায়ার, সেই বুক ফায়ারে তাদের মধ্যে কিন্তু সাক্ষাৎ হলো। অর্থাৎ একটা বাংলাদেশি ছেলে এবং একটা ব্রিটিশ ছেলের মধ্যে, একই বয়সের ছেলের মধ্যে এই বুক ফায়ারে, অমর 21 বুক ফায়ার বা বইমেলায় দেখা হলো। ইনসিডেন্টলি বোথ আর দ্য সেম বুক স্টল, ঘটনাক্রমে কিন্তু তারা উভয়ই একই বুক স্টল বা বইয়ের দোকানে গেল। অ্যান্ড আর চেকিং আউট দ্য বুকস অ্যাভেলেবল ইন দ্য স্টুল, এবং তারা যে বইয়ে কী কী বই রয়েছে সেটা কিন্তু তারা চেক করতে লাগলো বা দেখতে লাগলো। তো এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় যাব, যেখানে দেখব আমরা এখন কনভারসেশনটি পূরণ করব। তো এখানে আমি কনভারসেশনটি নিজের মতো করেই পূরণ করেছি। সাধারণত কোনো কনভারসেশন বা কথোপকথনের শুরুতে আমরা প্রথমেই গ্রিটিং করি, তাদেরকে শুভেচ্ছা জানাই, বা সাক্ষাৎ হওয়ার সময় যে আমরা এক্সপ্রেশনগুলো ব্যবহার করি, হ্যালো, হাই, এগুলো বলেই আমরা শুরু করি কনভারসেশন। তো এখানে রাকিব প্রথমে যেহেতু শুরু হয়েছে, এটা তোমাদের বইয়ে দেওয়া রয়েছে, হাই, গুড আফটারনুন। রাকিব স্কটকে বলতেছে হাই, গুড আফটারনুন। এরপর স্কট বলতেছে হ্যালো, গুড আফটারনুন। স্কটও রাকিবকে বলতেছে হ্যালো, গুড আফটারনুন, অর্থাৎ তাদের মধ্যে দেখা হলো। দেখা হওয়া মাত্রই রাকিব স্কটকে বলল হাই, গুড আফটারনুন। রাকিব বলল হ্যাঁ, ওহে, গুড আফটারনুন, এবং স্কটও সেটার উত্তর দিল হ্যালো, গুড আফটারনুন। স্কটও গুড আফটারনুন বলে সেটার উত্তর দিল। এরপর রাকিব বলতেছে আই সি দ্যাট ইউ আর হোল্ডিং এ বুক অন বার্ডস, আর ইউ ইন্টারেস্টেড ইন ওয়াইল্ড লাইফ। আমি দেখতে পাচ্ছি তুমি একটা পাখির বই ধরে আসো। হোল্ডিং মানে ধরে থাকা, বুক অন বার্ডস অর্থাৎ পাখির বইটির উপরে কিন্তু পাখির ছবি রয়েছে, সেটাই দেখে রাকিব বলল আমি দেখতে পাচ্ছি যে তুমি একটা পাখির বই ধরে আসো। তুমি কি ওয়াইল্ড লাইফ বা বন্যজীবনে ইন্টারেস্টেড বা আগ্রহী? আর ইউ ইন্টারেস্টেড ইন ওয়াইল্ড লাইফ, তুমি কি বন্যজীবনে আগ্রহী? রাকিব স্কটকে এই প্রশ্নটি করতেছে। তো তখন স্কট উত্তর দিছে ইয়েস আই অ্যাম, হ্যাঁ আমি হই। হোয়াট অ্যাবাউট ইউ? স্কট বলল হ্যাঁ, আমি বন্য লাইফে আগ্রহী। তোমার খবর কি? তুমিও কি বন্য লাইফে আগ্রহী? রাকিব বলতেছে ইয়েস ইনডিড। রাকিব বলতেছে হ্যাঁ, আমিও বন্য লাইফে বা বন্য জীবনে আগ্রহী, অর্থাৎ পশু পাখি ভালো লাগে, অ্যানিমেল লাভার যাকে বলা হয়। দ্যাটস হোয়াই হোয়েন আই শ ইউ উইথ দিস বুক I had to ask you whether you are also an animal lover. রাকিব আরও বলতেছে যখনই আমি দেখলাম যে তোমার হাতে ওই বইটি, আমিও তোমাকে জিজ্ঞাসা করলাম তুমিও আমার মতো অ্যানিমেল লাভার বা প্রাণী প্রিয় কিনা। অর্থাৎ যখন রাকিব তার হাতে বইটি দেখলো, রাকিবও কিন্তু অ্যানিমেল লাভার, যার কারণে সেই অ্যানিমেল যে পাখিওয়ালা যে বইটি ছিল, বইটি স্কটের হাতে দেখা মাত্র রাকিব তাকে প্রশ্ন করলো তুমিও কি আমার মতো অ্যানিমেল লাভার? এরপর রাকিব আরও বলতেছে আই অ্যাম রাকিব বাই দ্য ওয়ে, অর্থাৎ কথা প্রসঙ্গে তাদের নামটা বলতেই কিন্তু ভুলে গিয়েছিল, সেই নামটা তাদেরকে জানালো, আই অ্যাম রাকিব, আমার নাম রাকিব। এরপর স্কট বলতেছে নাইস টু মিট ইউ। স্কট বলতেছে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। স্কট বলতেছে নাইস টু মিট ইউ, অর্থাৎ তোমার সাথে সাক্ষাৎ হয়ে খুব ভালো লাগলো। রাকিব যখন বলল আমার নাম রাকিব, যে আমিও একজন অ্যানিমেল লাভার, তাই তোমাকে আমি প্রশ্ন করলাম। তো স্কট তখন বলল নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো রাকিব, মাই নেম ইজ স্কট। তখন স্কট তার নাম রাকিবকে জানালো যে আমার নাম স্কট। এতক্ষণ কিন্তু কেউ তাদেরকে চিনত না, তাদের নাম জানতো না, শুধুমাত্র বইয়ের দোকানে একটি বই দেখে রাকিব প্রশ্ন করলো এবং স্কট সেই প্রশ্নের উত্তর দিল, এবং ঘটনাক্রমে তারা তাদের নাম জানলো এবং বলল যে তোমার সাথে দেখা হয়ে খুশি হলাম। তো স্কট রাকিবকে বলল নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে খুশি হলাম, এবং মাই নেম ইজ স্কট, তার নামটিও জানালো। এরপর রাকিব বলতেছে নাইস টু মিট ইউ, রাকিবও বলল নাইস টু মিট ইউ স্কট। রাকিবও স্কটকে বলল নাইস টু মিট ইউ স্কট, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস বুক ফায়ার? এখন রাকিব আবার স্কটকে প্রশ্ন করতেছে তুমি এই যে বইমেলা সম্পর্কে কি জানো? হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস বুক ফায়ার, তুমি এই বইমেলা সম্পর্কে কি জানো বা কি ভেবেছিলে?
তো স্কট এখন উত্তর দিচ্ছে আই রিড অ্যাবাউট দিস বুক ফেয়ার আর্লিয়ার। এই বুক ফেয়ার সম্পর্কে আমি আগে পড়েছিলাম। স্কট বলতেছে আই রিড অ্যাবাউট দিস বুক ফেয়ার আর্লিয়ার, এই বইমেলা সম্পর্কে স্কট আগে পড়েছিল, সেটাই সে বলতেছে। বাট আই ডিড নট নো দ্যাট দেয়ার উড বি মোর দ্যান 400 স্টলস। কিন্তু স্কট এটা আগে জানতো না যে এখানে 4000-এরও বেশি স্টল রয়েছে। বাট আই ডিড নট নো দ্যাট দেয়ার উড বি মোর দ্যান 400 স্টলস, কিন্তু আমি এটা জানতাম না যে এখানে 400-এর বেশি স্টল বা দোকান রয়েছে। স্টল মানে দোকান। অর্থাৎ স্কট এই বুক ফেয়ার সম্পর্কে বা বইমেলা সম্পর্কে আগে পড়েছিল, কিন্তু এখানে যে 4400-এর বেশি স্টল বা দোকান রয়েছে সেটা স্কট জানতো না, সেটা সে বলল রাকিবকে। There are so many books to check out and buy. স্কট বলল এখনও অনেক বই রয়েছে চেক করা এবং কেনার। এটা স্কট রাকিবকে বলল যে এখন অনেক বই দেখার এবং কেনার বাকি রয়েছে। তো এখানে একটি ড্যাশ রয়েছে যেখানে আমি পূরণ করে দিয়েছি ইয়েস আই হ্যাভ অলরেডি বট 2 বুক। হ্যাঁ, আমি ইতিমধ্যেই 2টি বই ক্রয় করেছি। রাকিব বলতেছে ইয়েস আই হ্যাভ অলরেডি বট 2 বুকস। হ্যাঁ, আমি ইতিমধ্যেই 2টি বই কিনেছি। এখানে কিন্তু এই জায়গাটি শূন্যস্থান ছিল, যেটা তোমাদেরকে পূরণ করতে বলা হয়েছে এবং আমি এটা পূরণ করে দিলাম। দ্য মোর স্টলস আই ভিজিট দ্য মোর আই ওয়ান্ট টু বাই। এখনও অনেক স্টল ভিজিট করতে বাকি আছে বা এখনও অনেক স্টল বা দোকান দেখার বাকি আছে এবং আমি আরও অনেক বই কিনতে চাই। এটা রাকিব স্কটকে বলল। এরপর স্কট রাকিবকে বলতেছে আই আন্ডারস্ট্যান্ড হাউ ইউ আর ফিলিং। হ্যাঁ, আমি বুঝতে পারছি তুমি কীরকম অনুভব করতেছো, তোমার এখন কি মনে হচ্ছে আমি এটা বুঝতে পারতেছি। আই ফিল দ্য সেম ওয়ে, এবং আমি একই অনুভূতি পাচ্ছি বা আমাকেও এখনও তুমি যেটা বলতেছো যে এখনও অনেক স্টল ভিজিট করতে হবে এবং অনেক বই কিনতে হবে, সেই একই অনুভূতি কিন্তু আমারও হচ্ছে। এ কপি অফ ওয়ার্ল্ড লাইফ ওয়াজ দ্য লাস্ট বুক অন মাই লিস্ট। এ কপি অফ ওয়ার্ল্ড লাইফ, এই বইটি ছিল আমার যে বইয়ের লিস্টগুলো ছিল, এটি ছিল শেষ লিস্ট। আই উইল গো হোম, অর্থাৎ রাকিব যে বইটি কিনেছিল এ কপি অফ ওয়ার্ল্ড লাইফ, এটাই কিন্তু তার কেনা শেষ বই, যার কারণে তার বই কেনা শেষ। সে এখন বাড়ি যেতে চায়। আই উইল গো হোম নাও, আমার এখন বাড়ি যেতে হবে। ইট ওয়াজ নাইস টু মিট ইউ, এবং রাকিব কথা শেষে তাকে বলতেছে তোমার সাথে দেখা হয় সত্যি খুব ভালো লাগলো রাকিব। এরপর রাকিব আই স্টিল হ্যাভ এ বুক টু বাই। রাকিব বলতেছে, অর্থাৎ স্কট যখন বলল যে আমার বই কেনা শেষ, এটাই আমার শেষ বই, আমি এখন বাড়ি যাব, তোমার সাথে দেখা হয়ে খুশি লাগলো, তখন রাকিব বলতেছে আই স্টিল হ্যাভ এ বুক টু বাই, আমার এখনও বই কেনার বাকি আছে। আফটার দ্যাট আই উইল গো হোম, বই কেনার পরে আমি বাড়ি যাব। নাইস টু মিট ইউ স্কটও বললো তোমার সাথে দেখা হয়ে খুশি লাগলো। তো এটাই ছিল কনভারসেশন, যেটা আমাদেরকে পূরণ করতে বলা হয়েছিল, আমি পূরণ করে দিলাম। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস। ধন্যবাদ।